মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. শিউলি, জি বাবা। শিউলি, রফিকের বাবা মতো ফোন করেছিল। তারা তো মহা উত্তেজিত, সাংঘাতিক পছন্দ করেছে তোকে ওরা। অবশ্য পছন্দ করবেই বা না কেন, দেখতে হবে না কার মেয়ে। মারে, আমি আসলে যেটা জানতে চাই যে মানে ওরা খুব চাপ দিচ্ছে যে সামনের মাসে যেন আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। তো তখন আমার মনে হচ্ছিল যে তাহলে শেষবার অন্তত তোকে আরেকবার জিজ্ঞেস করে নিই যে এই বিয়েতে তোর একদম পরিপূর্ণ মত আছে তো, মানে কোনো ধরনের সংশয় নেই তো? যদি না থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলে আমি তারিখটা ফিক্স করতে চাই। আমি তো বাবা আগেই বলেছি, রফিককে আমার মোটামুটি পছন্দ হয়েছে। এখন সামনের মাসের ডেট ফিক্সের ব্যাপারটা তোমরা যদি মনে করো সব অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে হয়ে যাবে, তাহলে তো আমার কোনো আপত্তি নেই বাবা। আলহামদুলিল্লাহ, আমি ঠিক এই কথাটাই তোর কাছে জানতে চেয়েছিলাম। আজকে তোর মা বেঁচে থাকলে যে কি খুশি হতেন, মানে পুরো বাড়িটাই হয়তো অন্যরকম ভাবে আলোড়িত হয়ে যেত। কিন্তু আমি তো আর তোর মায়ের মতো পারবো না। অবশ্য আমি খুশি, অনেক খুশি, খুশি হবই বা না কেন, আমার মেয়ের বিয়ে বলে কথা। কিন্তু মা, তুই আবারও আমাকে একদম ভেবে বল যে তুই কি মনে করছিস যে রফিক তোর জন্য 100% পারফেক্ট? সেটা তো বাবা আগে থেকে কিভাবে বলবো। এটা ঠিক যে এই পৃথিবীতে কেউই তো আর পারফেক্ট না, আমিও না। আমার ভেতরে অনেক ত্রুটি আছে, সেরকম রফিকের ভেতরেও আছে। ওর সাথে মিশে আমার যতটুকু মনে হয়েছে যে ও আমাকে পছন্দ করে আর আমাকে সুখী রাখার চেষ্টাটা করবে। বাকিটা তো বাবা উপরালার উপরে। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। কিন্তু ওই যে তুই বললি যে ও তোকে সুখী রাখার চেষ্টা করবে, এইটুক বিশ্বাস তোর আছে, সেটাই যথেষ্ট। আসলে দেখবি যে দুজনের মধ্যে যদি প্রপার বোঝাপড়াটা থাকে তাহলে আসলে অনেক বড় বড় সমস্যাও জীবন থেকে কেটে যায়। তখন সমস্যা কোনো সমস্যা হিসেবে আসে না। এই বোঝাপড়াটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ওই, তুই ইদানিং সকালে দেরি করে ঘুম থেকে উঠছ কেন? হ্যাঁ, তোর লাগে আমার তাড়াতাড়ি উঠে যাইতে হয় ডিউটি করতে। আমার কি আর কোনো কাম কাজ নাই? হ্যাঁ, কি অবস্থা ইলিয়াস? হ্যাঁ, ভালো ভাই। সবকিছু ঠিকঠাক চলতেছে? চলতেছে, ডিউটি পারমিট দিচ্ছি। কি আনোয়ার ভাই, ঠিক আছেন? আমি সবসময় ঠিক আছি, ইদানিং ও দেরি করে ঘুম থেকে উঠতে হইতেছে। হ্যাঁ, এটা আমি দেখিনি। আপনার মধ্যে একটু কমপ্লেন আছে আনোয়ার ভাই, আপনি বলে ওটা মারেন। ইলিয়াস কাঞ্চন, আমি তোরে মারি? হ্যাঁ, ওই আমি তোরে মারি? ক ক হ্যাঁ, না হ্যাঁ, এই তুই না কইলে মারে আনোয়ার ভাই আমারে? ওই যে আবার মেমোরি লস হয়েছে ওর, আবার মেমোরি লস হয়েছে। মানে আদর আদর করে মানে ওই আদর করে আবার কেমনে মারে? আদর করে কোনো মাইর আছে? মাইর তো জোরে জোরে মারে। ওরে যে আমি প্রতিদিন কত টাকা দিই এটা কোনো হিসাবই নাই। 10 টাকা 5 টাকা তো লইতেই আছে, 50 টাকা 100 টাকা লইতেছে। ওই আমার পকেটে যে বাংতি টাকা থাকে তুই জানোস না? আমি হিসাব নাই, 5 টাকা তো শুরু করে 500 টাকা নোট পর্যন্ত আমার কাছে থাকে। আপনি আমাকে টাকা দিয়েছেন কবে? দেখছো, শর্ট টাইম মেমোরি লস ওর। শর্ট টাইম মেমোরি লস মনে পড়ছে?
চা চা খাওয়াইছিল। শুনেন আনোয়ার ভাই, এলাকাতে একটু খেয়াল রাখেন। অনেক মা খালারা থাকে, অনেকের বোন থাকে, অনেকের অনেক কিছু থাকে। বাইরে পোলাপারে এসে যদি এলাকার বোনদের ডিস্টার্ব করে তাহলে তো লাভ নাই। আপনাকে দুইজনে রাখছে গার্ড দেওয়ার লেখা। এলাকা থেকে খেয়াল রাখেন, আমি তো যে আমার কাম আছে। ওকে। ইলিয়াস খান চল। আমি তোর মারি, হ্যাঁ? তুই যারা বিচার দিছিস তোর আমি মারি, হ্যাঁ? এই যা, তোর লাগবে না, তুই যা। এই বুঝিত ভাই, আসলে বলে আমরা খুঁজতেছেন ইলিয়াস খান চলকে, আমার নাম্বার নাই আপনার কাছে। আপনারা আমি কেন খুঁজতেছি জানেন? আপনি বলে কার কি আবল তাবল বলছেন, এসব বললে কিন্তু ট্যাঙ্কি ট্যাঙ্কি ভাঙ্গে একদম সাইজ করে দেন, বুঝছেন? এটা কোন ধরনের অভদ্রতা ভাই? ডাইকাই না। আপনি বলে পাম্পের হলুদ ফুল দিচ্ছেন, আপনি বলে আর বলছেন আর ভালোবাসেন। হ্যাঁ, পাম্পির হলুদ ফুল দিছি, ভালোবাসি কইছি তো, হ্যাঁ? ভালোবাসেন না? আপনারা ওই হলুদ ফুল, কাঁচা হলুদ আর গেন্দা ফুল মিক্স করে বাটুম, বাইটা একটা বড় বলের মধ্যে নিমু, তারপর আপনারা পুরো উদাম করবো, এই বান্দারের মতো চেহারার মধ্যে মাইকা দিমু, তখন শিম্পাঞ্জির মতন চি 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 করবেন। মজিদ ভাই, আমি কারে হলুদ ফুল দিই না কালা ফুল দিই সেটা আমার ব্যাপার। আমি পাম্পিরে ভালোবাসি না বাসি সেটাও আমার ব্যাপার। সেটা তো আমি আপনার কাছে জিজ্ঞেস করবো না ভাই। পাম্পি আমার ভাই। পাম্পি হ্যার, পাম্পি কার জানেন? পাম্পি আমার, আমার এখানে লেখা আছে। পাম্পের না কথা বললে আমার ঘাড় কিন্তু তেরা হয়ে যাবে, কারণ শিকদার বংশের ঘাটটা তেরা হয়ে যাবো, আপনার ঘাটটা দইরা, ঘাটটা ছোট আছে হাতের মধ্যে হয়ে যাবে, বাটির মতো ঘুরান দিব, ঘাড় ভেঙে যাবো। এই ভাই, এই আপনি বংশের কথা কইতেছেন মানে? হ্যাঁ, আমার বংশের যদি আমি লাড়াচাড়া দেই, বুঝছেন, কোন একদিন দেখা যাবো যে আপনার ফ্যামিলির কেউ আমার বংশে খানসামা ছিল। খামসামা ছিল কি আমার বংশ গৌরব আমরা জানি না? আপনার দাদা মিয়া কি আছিল? ব্রিটিশ জাহাজের মধ্যে যে তেলের যে ড্রাম দিয়ে আছে না, এগুলো ড্রাম টানতো। এখনো তো আপনার দোকানে যে চাইলে ড্রাম যেগুলো আছে, এগুলো কি এর ড্রাম? এগুলো প্রত্যেকটা খোঁজ না দেখা যাবে কি ব্রিটিশের লাল সিল মারা হাইজলামি করতেছেন মিয়া। এই মিয়া চান। মজিদ ভাই, আমগো বংশের ওই ওখান থেকে শেষ হয়েছে, বুঝছেন? ওই যে আমার দাদার বংশের ওখান থেকে শেষ হয়েছে। আর পাম্পি কিন্তু আমার, এটা আপনার মাথায় রেখে। পাম্পের নিয়ে আরেকটা কথা বললে কিন্তু বিরিং খেলবো, কি দিয়ে সেটা বললাম না, চোখ দিয়ে না, কি দিয়ে বিরিং খেলবো বললাম না। আমি আপনার দেখে দেখেন যান আসছে। সবসময় এমন করিস কেন তুই ওর সাথে? আমরা আজকে বহুদিন পরে পরিবারের সবাই একসাথে বসেছি, একটা আনন্দের বিষয়। আর আমরা বসেছিও আসলে আরেকটি আনন্দের সংবাদ নিয়ে। মানে সংবাদটা যদিও পুরনো, তোরা ইতিমধ্যে জেনে গিয়েছিস যে শিউলির বিয়ের ব্যাপারে অবশেষে আমরা অনেক দূরে গিয়েছি। হ্যাঁ, আসলে আমি তো শিউলির বিয়ের ব্যাপারে আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমত, শিউলি অবশেষে একটি পাত্রের ব্যাপারে সামান্য আগ্রহ প্রকাশ করেছে। সেই বিধায় ওর বিয়ের তারিখও আমরা খুব শিগগির ঠিক করে ফেলছি। এখন তোরা প্রত্যেকে নিজের থেকে বল যে এই বিয়ের যাবতীয় কার্যক্রমে কে কোনভাবে দায়িত্ব পালন করতে চায়। না বড় ভাই, আমি বলছিলাম কি যে শিউলি এতদিন পরে শেষ পর্যন্ত সে একটা পাত্রকে পছন্দ করলো, এটা তো মানে এটা বেশ কি বলবো, এটা দারুণ একটি খবর। সেজন্য আমাদের মধ্যে একটা শুকরিয়া আদায় করা উচিত। আর তাছাড়া এই বাড়িতে দীর্ঘ বিরতির পর একটা উৎসব মুখর পরিবেশে একটা বিয়ে হতে যাচ্ছে, এবং এটা কিন্তু চারটিখানি কথা না, এটা যাতা না, কিন্তু এটা অন্যরকম বিয়ে। আমরা চাই যে এই বিয়েটা আরো ধুমধাম করে হোক। কি বললা এটা? কোনটা? এক্ষুনি যেটা বললাম, কয়েকদিন আগে তো তুমি বিয়ে করলে। কি তুমি আর চাচি বিয়ে করলা? এটা কি তোমাদের বিয়ে ছিল না? এত ফালতু কথা বলিস কেন তুই? সব সময় আলাপটাকে তুই অন্যদিকে নিয়ে যাস। এগুলো বাদ দিয়ে তুই বল, বিয়েতে তুই কি দায়িত্ব পালন করবি বল। আমি আবার কি দায়িত্ব নেব? আমি সব বিয়ের সাথে কিছু বুঝিনি। ওকে ফাটানোর দায়িত্ব দেওয়া যেতে পারে। ফ্যামিলি মিটিং এর মধ্যে কি সব আজে বাজে কথা বলছে? আতশবাজি। পারভেজ, তোমার একমাত্র বোনের বিয়ে, সবচেয়ে বড় বোনের বিয়ে, তো ধুমধাম করে বিয়ে দিতে হবে না? অবশ্যই তোমাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি কি করবেন? আমি তো যাবতীয় সব গুরু দায়িত্বটা আমি নিব। আমি আন্টির পার্লার, কস্টিউম, কে কি পরবে হলুদ অনুষ্ঠানের, এ বাসার সবাই কি পরবে সেটাও আমি ডিসাইড করব, বাইরে যারা গেস্ট আসবে তারা কি পরে আসবে সেটাও আমি ডিসাইড করব, সবকিছু আমি করব। অবশ্য শুধু আমি একা না, আমি আর লিপি। কি লিপি, তুমি যাবে না আমার সাথে? করবে না আমাকে হেল্প? অবশ্যই যাবে যাবে, ও তো এসব ব্যাপারে একেবারে উস্তাদ। শপিংটাও খুব ভালো বুঝে, রুচি ভালো ওর, মানে ইভেন সে দরদামটা ভালো করতে পারে।
একবার তো ওকে নিয়ে আমি তোমার আমার বিয়ের আগে শপিং করতে গিয়েছিলাম, কি একটা জিনিসের দাম, কি যেন জিনিসটা দাম চাইলো 2000 টাকা। তাই ভাবলাম যে ঠিক আছে 1000-1500 কিনে ফেলবো। ও হঠাৎ বলছে 20 টাকা দিবেন। কি বিব্রতকর, পরের দিকে কিছুক্ষণ পরে 25 টাকা জিনিসটা দিয়ে দেবো। না, ওটা তোমাকে দেওয়ার জন্য না, এমনিতেই কি যেন আইটেমটার নাম ছিল। চাচা, আমাদের ভাগ্য ভালো যে লিপি যাবে। লিপি গিয়ে শপিং করলে অ্যাটলিস্ট কিছু রুচিশীল জিনিসপত্র তুই বিয়েতে পড়তে পারবি, তা না হলে। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, পারুল আর লিপি কেনাকাটার দায়িত্বটা পালন করবে, আর তুই আতশবাজি ছাড়াও মনে কর যে ওই কমিউনিটি সেন্টারের সাজসজ্জার দায়িত্বটা নিলি। আমি বলছিলাম কি, ওই কমিউনিটি সেন্টার, ডেকোরেশন, আলপনা, তারপর দাওয়াত দেয়া, এই দায়িত্বগুলো আমার উপর ছেড়ে দাও যদি তোমার কোনো আপত্তি না থাকে। দাওয়াত কার্ড পৌঁছানোর দায়িত্বটা আমি নিতে চাই। সর্বনাশ, ইসাক যদি দাওয়াতের দায়িত্বটা নেয় তাহলে তো আমার বিয়ের 1 সপ্তাহ পরে সবাই দাওয়াতের কার্ড পাবে। না, সেটাও যদি হয় সেটাও ভাগ্যের ব্যাপার। আমাকে সব সময় এরকম আন্ডার এস্টিমেট করো কেন সবাই? এরকম সব সময় আন্ডার এস্টিমেট করে আমাকে কি বোঝাতে চাও? আমি দাওয়াত দেবার দায়িত্বটা যথাযথভাবে নিয়ে যথার্থ সময়ের মধ্যে যথার্থভাবে পৌঁছে দিব সব ইনভাইটির কাছে, এবং বিয়ের দিন কমিউনিটি সেন্টারে সব অতিথি দিয়ে হল ভরে যাবে। না না, সেটা তুই নিশ্চয়ই পারবি, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু মুশকিল হচ্ছে সেক্ষেত্রে বিয়ের তারিখটা অনেক পেছনে নিয়ে যেতে হবে, এটা আমরা করতে পারবো না আপাতত। তার সাথে তুই এক কাজ কর না, তুই ওই ইনভাইটেশন কার্ডে লেখার দায়িত্বটা নেই, তোর হাতের লেখাটা অনেক সুন্দর, লিস্টটা তুই তৈরি করবি। এবং তুই হাসছিস কেন বেয়াদবের মতন? চুপ করে বস না একটু। যেটা বলছিলাম, ওই বিয়ের আয়োজন তো অনেক বড় বিষয় এবং খুব সূক্ষ্ম প্ল্যানিং করতে হবে, আর এই জন্য কিন্তু উপযুক্ত মেধার প্রয়োজন। সেই মেধাটা আমি তোর মধ্যেই দেখতে পাচ্ছি। এই কাজটার দায়িত্ব তুই নিলে আমার টেনশনটা একটু কম হয়। আচ্ছা, নাচ গানের কোনো ব্যবস্থা হবে না? নাচ গানের ব্যবস্থাতে অনেক টাকা পয়সা খরচ হবে, এগুলি করার দরকার নেই। আর তোমরা যেভাবে খরচ করবে তার আগে একটা প্ল্যান করে ফেলো, একটু দেখি, বেশি খরচ না করলেই ভালো, তাই না? কি ঠিক বললাম না? হ্যাঁ, তুমি কি কখনো ঠিক ছাড়া কোনো কথা বলো? কি ব্যাপার, সবাই এরকম তাকিয়ে আছো কেন তোমরা? রুহুল আমিন, তোর সাথে আসলে ওই শিউলির বিয়ের ব্যাপারে, মানে ওর বিয়ে তো ঠিক হয়ে গিয়েছে, এই বিয়ের আয়োজন নিয়ে একটু তোর সাথে সলা পরামর্শ ছিল। বিয়ের সবকিছু তো ফাইনাল হয়েই গেল, এখন আমাদের ঠিক করা দরকার না যে আমাদের গেস্ট কতজন আসবে, তারপর আমরা কোথায় আয়োজনটা করব, কমিউনিটি সেন্টারটা বড় হবে না ছোট হবে, তারপরে এই যে বিয়ে সংক্রান্ত কেনাকাটা, গয়নাগাটি, কাপড় চোপড় আর অন্যান্য বিষয়, এগুলো তো তোর পরামর্শ ছাড়া হবে না রে। বড় ভাই, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো ফাইনাল, এখানে তো কারো কিছু বলার নাই। আমাকে বললে আমি তো বলবো যে আনলিমিটেড দাওয়াত দেওয়া উচিত আমাদের পরিবারের বড় মেয়ে, সেটা তো কোনো হিসাব নিকাশের ব্যাপার থাকবে না এখানে। না, সেটা ঠিক আছে, বড়সড় ভাবে তো করতেই চাই, কিন্তু শুধু চাইলেই তো হবে না, উপযুক্ত পরিকল্পনা লাগবে। মনে কর খরচাপাতি তো হবে সব আমিনানগং থেকে, এটা তো আমার একার না। এই জন্য আমি চাই যে আসলে দুজনের মতামতের ভিত্তিতে আমরা কাজটা করি। আমি ভাবছিলাম যে ওই তোর ভাবির তো অনেক গয়না রয়ে গেছে আমার কাছে, তো ওখান থেকে আমি লিপির জন্য গয়না আলাদা করে বাকিটা শিউলির জন্য রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো যদি আমরা ওয়াশ করে নেই তাহলে মোটামুটি একটা ভালো গয়নার সেট হয়ে গেল। আর 12-15 ভরি দিয়ে আমরা নতুন আর একটা সেট যদি ওকে গড়িয়ে দিই তাহলে কি খুব বেশি হয়ে যাবে? হ্যাঁ, এখানে আমাকে বলার কি আছে ভাইয়া, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। বিয়ে তো আর বারবার হবে না, একবারই হবে। তারপরেও পারুলের সাথে কথা বলি, ওরা তো আবার এসব ব্যাপারে ভালো
সাজেশন দিতে পারো। হ্যাঁ, না সেটাই, এই জন্যই বলছিলাম যে তুই তাহলে পারুলের সাথে একটু কথা বল, ও যেন মনের মধ্যে কোনো খেদ না রাখে যে ওর সাথে আমরা আলোচনা করি। হ্যাঁ, আসেন বাসায় আসেন। না না, বৃষ্টি পড়ছে দেখে আমি শেডের নিচে দাঁড়ান। না আপনি তো এতদিন 2-3 ফিট পিছিয়ে থাকতেন, এখন গেটের কাছে চলে আসছেন, তারপর কিছুদিন পর বাসায় যেতে চাবেন। এর আগে আমি আপনাকে ইনভাইট করলাম, চলেন। আসলে আমি আজকে সবকিছু গুছাই নিয়ে আসছি। আমি বলবো, যদি আপনি কিছু না বুঝেন ইউ ক্যান আস্ক মি, প্রশ্ন করতে পারেন। ঘটনা যেটা হয়েছে, ছোটবেলা থেকে আমি একটু জেদি টাইপের ছেলে। কখনো ছেলে ব্যতীত অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ আমার হয় নাই। ভালোবাসা তো পরের কথা, কোনো মেয়েকে আমার কখনো ভালোই লাগে না। মেয়েদের দেখলে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, মাঝে মাঝে মেয়েদের দেখলে আমার চড়াইতেও ইচ্ছা করে। এই প্রথম একজনকে দেখে আমার একটু ভালো লাগছে। তাকে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সবই তো বুঝেন। আসলে আমি পড়ে গেছি, আমি প্রেমে পড়ে গেছি, এখন আর আমি বের হতে পারছি। প্রেমে পড়ার পরও অনেকবার চেষ্টা করছি মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, তাও পারি নাই। আসলে আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। তো তো মানে অ্যান্সার দেন। আপনি আপনার ভালোবাসা ভালো লাগার কথা আমাকে বলছেন, এটার অ্যানসার অ্যাজ ইন? ইয়েস নো কিছু একটা বলেন। ওয়েল আমার অ্যানসার নো। মানে আপনি কি ভাবছিলেন যে আপনি আমার বাসার সামনে কিছুদিন হাঁটাহাঁটি করছেন, উকি মারছেন, আর এসে আপনি বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন, আমি বলবো আই লাভ ইউ টু? হ্যাঁ দেখেন, আসলে ক্লাস 7 থেকে আমি দেখে আসতেছি যে আমার বাসার নিচে এরকম অনেক অনেক ছেলে, অনেক নানান টাইপের ছেলে এরকম হাঁটাহাঁটি করে, কথা বলতে চায়, বলে ভালোবাসে, এই সেই অনেক ধরনের কথাবার্তা বলে। তো 6 বছরে ধরেন 2-3 জন ছেলে তো হয়েছেই। আর ওই ছেলেটাকে আপনি যে ঝামেলা করছিলেন না, সিনক্রেট, হি ওয়াজ ওয়ান অফ দেম অ্যাজ ওয়েল। আর আপনিও তো ওদের মধ্যে পড়েন, এই বাসার সামনে হাঁটাহাঁটি করছেন, কিছুদিন ফলো করছেন। আমি আসলে এরকম ব্যাকগ্রাউন্ডলেস ছেলেদের সাথে আমার মানে ইন্টারেস্টেড তো দূরের কথা, আমার কোনো মানে ফিলই আসে না যে আমি গিয়ে কথা বলবো, বা মানে আপনার সাথে যে আমি এখন কথা বলছি, আই থিঙ্ক দিস ইজ আ ওয়েস্ট অফ মাই টাইম, বিকজ মানে আমার আপনার প্রতি কোনো মানে ফিলিংই নাই। মানে আপনি কি মন খারাপ করছেন? দেখেন আসলে এরকম হয়, বুঝছেন, দিস ইজ আ পার্ট অফ লাইফ। আপনি আর এই কিছুদিন পর আপনি আমাকে ভুলে যাবেন, তারপর আরেকটা মেয়েকে দেখবেন রাস্তায়, তাকে ভালো লাগবে, তার পিছে পিছে ঘুরবেন, তাকে ফলো করবেন, ব্যাপার না, আপনি মুভ অন করতে পারবেন। এত মন খারাপ করেন না। আরো কিছু আছে বলার? তাহলে বাসায় আসেন, চা খেয়ে যান, আসেন।